গগনের অসুখ। বিমল কর। শ্রী স্টোরি টেলিংয়ে আমি হলাম শ্রী। আজকের শেষ পর্ব। গগন একটু হাসল, শব্দ করে নয়। তার মনে হলো নয়ন বউকে এমনি করেই জ্বালাচ্ছে বোধ হয়। নয়ন ওই রকমই। ললতুকে যখন ললতু বেশ ছোট, নয়ন বলতে, হ্যাঁ রে ললতু, তোদের সেলাই দিদিমণিটা শালকের দোকানে রিপুর কাজ করে কেন? ললতু বুঝতে পারত না প্রথমে, পরে ভীষণ চেটে যেত, চেঁচাতো, রাগে দমকে কেঁদে ফেলত। নয়ন তবু ছোট বোনের পিছনে লাগতো। ললতু আমার কথায় কিছু বলে না। ছোট মামা, গগন বলে। ছোট মামার দিকে না তাকিয়ে ছবিটা দেখতে দেখতে, বল না রে কি রে, প্রায় জিজ্ঞাসা করে। ছোট মামার পকেটে হাতড়ে লবঙ্গ কোটো বের করলো, একটা দুটো তুলে নিল। এই যে এখান থেকে ফিরে যাব। তারপর ললতু কত কি প্রশ্ন। বুঝলি গগন, ললতু খুব জানতে ইচ্ছা করে তুই কোথায় আছিস। ও জানে না? জানে, তবে ঠিক বুঝতে পারে না। গগনের কেমন অন্যমনস্ক হলো। এইরকম অন্যমনস্ক মানুষ খুবই ঘন ঘোর বাদলের দিনের মতন হয়। কিন্তু কোনো দিনে নদী বা বনের ধারে দাঁড়িয়ে সন্ধেবেলা গগনের অন্যমনস্ক হয়ে ভাবল সে কোথায় আছে, তার চারপাশে কি কি আছে। দুপুরের রোদ দেখে মনে হচ্ছে সে বিরাট চৌবাচ্চায় সারা সকাল দুপুর ভোরে রোদ জমা হয়েছে, যেন তার জল বেরোবার মুখটা খুলে গেছে হঠাৎ, আর কল কল করে রোদ বেরিয়ে চৌবাচ্চা খালি হয়ে যাচ্ছে। দেখতে দেখতে রোদের ফিকে হয়ে আসছে। গগন কাতর হলো। বাড়ি ফিরতে গিয়ে ছোট মামা ললতুকে কি কি বলে গগনকে জানাতে ইচ্ছা হলো। ছোট নাম মাথার দিকে জানালা দিয়ে বাইরে কদণ্ড তাকিয়ে থাকলো। বাতাস এলোমেলো হয়ে বয়ে যাচ্ছে। নতুন সারের গন্ধ আসছে ঘরে। বারবার কয়েকবার নাক টানলো ছোট মামা। কিসের গন্ধ রে? গগন, স্যার, বাগানে নতুন সার দিয়েছি। তোদের এখানে বিনে সারে বা ভেজিটেবল হয়? আমায় তুই কবে নিয়ে যাবি বলে ঠিক করেছিস বলতো? ছোট মামা। গগন কাতরে ক্ষুব্ধ চোখে ছোট মামার দিকে তাকালো। বললাম যে এই শীতটা শেষ হলো। তুমি যখন আসো এই গরমে, এই বর্ষায়, এই শীতকর, একেবারে ঠিক তেমনি বলছো? আরে না না। ছোট মামা প্রবলভাবে মাথা নাড়ল। আমি ইচ্ছা করলেই তোকে এখানে নাও নিয়ে যেতে পারি। নিয়ে যাচ্ছি না কেন জানিস? এই শীতটা এখানেই কাটিয়ে দিলে তোর হেলথ আর প্রবলেম করবে। দেখ গগন, ভালো জিনিস একটু ভালো বেশি হওয়াই ভালো। লাভ বই, ক্ষতি নেই তাতে। গগন বিছানা থেকে উঠল, জল খেলো। ছোট মামা আনা ব্যাগটা তুললো, নামিয়ে রাখলো, আবার উবু হয়ে বসে ব্যাগ খুলে জিনিসপত্র বের করতে লাগলো। মার চিঠি ছিল ব্যাগের মধ্যে। সোয়েটারের নতুন উলের গন্ধ শুকলো গগন, পাজামা গেঞ্জি সবই নতুন। কোয়ারার গন্ধ। সমস্ত নতুনের মধ্যে মার চিঠিটা যা পুরনো। গগনের মার চিঠি হাতে করে উঠে দাঁড়ালো। মার চিঠি? ছোট মামার? মেজদি চিঠি। আমায় কিছু বলে দেয়নি, ভুলে গেছি বোধহয়। গগন খামে মুখ ছিঁড়ে ভাঁজ করা দুটি চিঠি পেল, মা আর ললতুর। মার চিঠি পড়তে পড়তে গগনের মন বিষণ্ণ হলো। মার মনে বড় অশান্তি। গগনের জন্য মার দুর্ভাবনা এখনো এক তিলও কমেনি। আগে যেমন ছিল এখনো তেমনই রয়েছে। বাবার কথা লিখেছে মা। বাবা আজকাল প্রায় গগনের নাম করে বলে, ও বাড়িতে ফিরে না আসা পর্যন্ত আমি নতুন বাড়ি কিছুই করব না। শীতটা খুব সাবধানে থাকিস বাবা। ফুল হাতা নতুন সোয়েটার ঢিলে করে রেখেছি, সারাক্ষণ পরে থাকবি। নয়নের বউ তাড়াতাড়ি করে মোজা বুনছে। যদি পায়ে ছোট লাগে ফেলে দিস না, 2-4 দিন পরেই ঠিক হয়ে যাবে। তোর বাবা আর নয়ন আগামী মাসে যেতে পারে তোর কাছে।
যা যা দরকার চিঠিতে লিখে পাঠিয়ে দেব। বাইরের পাখি এসেছে, কাকলি শোনা যাচ্ছে। শিরীষ গাছের ডালে বসে পাখিটা যেন খেলা করতে নামার আগে দুদল ভাগ হয়ে যাচ্ছিল। গগন। ছোট মামা ডাকলো, ও। গগনের চিঠি পড়তে পড়তে সাড়া দিল। তোর গলার কাছে ওটা কিসের দাগ রে? গগন জবাব দিল না। ললতু চিঠি পড়তে পড়তে মুখে তার হাসির ছোঁয়া লাগছিল। ললতু একবারে সেরকমই আছে, পাগলি। এক কথায় লিখতে লিখতে অন্যের কথা লেখে। ললতু কখনো পুরো কথা বলতে পারতো না, অর্ধেকটা বলে বাকিটা বলার গরজই পেত না। নয়ন হেসে বলল, দেখ ললতু, তোরা সবই যখন আধেক, তখন আমরা তোর বিয়ের সময় শুধু একবার তোর বরটাকে দেখিয়ে দেব, ব্যাস, তারপর আর তোর কোনো কিছুর দরকার নেই। গগন হেসে ফেলল। চিঠি শেষ করে নয়ন সে কথা ভাবতে লাগলো। ললতু তার বরের কথা শুনে নয়নের গায়ে ঝাঁপিয়ে পড়ল, আঁচড় নয়নকে। বাইরে বাগানে পাখির দুদল ভাগ হয়ে গিয়ে যেন খেলা শুরু করে দিয়েছে। গগনের সুখ অনুভব করলো, গগন দুঃখ অনুভব করলো। তোর গলায় ওটা কিসের দাগ রে গগন? ছোট মামা আবার বলল। গগন অন্য মনস্ক। বাইরের রোদে চৌবাচ্চা ফুরিয়ে এলো। এখন তরল করে রোদ পড়েছে, রং নেই। বাগান দুটো মালের কাজ করছে, সার পড়ে আছে স্তূপে হয়ে, ঝাড়ি করে জল দিচ্ছে বুড়ো মালি। বিকেল হয়ে এসেছে বলে দু একজন লোক করে দেখা যাচ্ছে। ছোট মামা এবার যেন অবাক হয়ে বলল, এই গগন, কি হলো তোর? গগন ছোট মামার দিকে তাকালো। কথা বলিস নে কেন? ছোট মামা বলল, বলছি তো। কোথায় বলছিস? আমি চেঁচিয়ে যাচ্ছি আর তুই চুপ করে আছিস। এদিকে তো সময় হয়ে গেল, এবার আমি উঠব। তুমি আজ ফিরবে? সন্ধ্যার ট্রেন ধরবো, এখনো দেরি আছে। কোথায় আর দেরি? দেখতে দেখতে বেলা পড়ে যাচ্ছে, দেখছিস না? আমায় এবার তোদের সুপারিনটেন্ডেন্টদের সঙ্গে দেখা করতে হবে, তাদের বাড়িতে গিয়ে। বিকেলে বাস্তবিক পড়ে আসছিল। গগন দেখছিল যাবার আগেই যেন দিনের আলোয় তার শুকাতে দেওয়ার টুকরো জিনিসগুলো কুড়িয়ে নিচ্ছে। শিরীষ গাছের তলা থেকে আলো চলে গেছে, ছায়াগুলো কালচে হয়ে এসছে। পাখিরা পালাচ্ছে একে একে। জল দেওয়ার ঝুড়ি নিয়ে বুড়ো মালিও চলে যাচ্ছে। এবার তুমি আমায় সত্যি নিয়ে যাবে তো ছোট মামা? গগন বলল, হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তোকে আমি বলেছি এই শীতের পরই নিয়ে যাও। নয়ন গ্লাসগোতে যাবার আগে আমার বাড়ি যেতে পারলে খুবই ভালো হয় ছোট মামা। নয়ন মার্চের আগে যাচ্ছে না। নয়ন আর বাবা নাকি আগামী মাসের মধ্যেই আসছে এখানে, মা লিখেছে। গগন জানলার বাইরে হাত বাড়িয়ে দিল। ইচ্ছে আছে ওদের, তবে এটা আসাই জামাইবাবুর পক্ষে কষ্ট। আসতে পারলেই ভালো। ছোট মামা হাই তুলল। বিছানার ওপরে লেবুটা পড়ে আছে। বিকালে জলখাবার নিয়ে চাকর এলো। মিট সোফাতে ভেতর থেকে কাঁচের ডিশ বার করে দুটো মিষ্টি রাখলো। এক গ্লাস দুধ রেখে চলে গেল। গগন দেখলো কিন্তু কিছু বলল না। তোর গলার দাগটা কিসের রে গগন? ছোট মামা আবার বলল। গগন গলায় হাত দিল। দাগ ঢেকে নেবার মতন করে হাত রাখলো গলায়। কি জানি, কালসির বোধহয়। আঙুলে দাগের মতন দেখাচ্ছে। চুপচাপ। গগন ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছিল। ছোট মামা যেন অবেলায় ঘুমের পাওয়ার বারবার হাই তুলছিল। সমস্ত ক্লান্তি এতক্ষণে ছোট মামাকে অবশ করে ফেলেছে। ছোট মামার চোখ ছোট হয়ে আসছিল। গগন যেন আর ভালো করে দেখতে পাচ্ছে না। গগন বিকেলের পুরোপুরি ফুপিয়ে যেতে লাগলো। আলোর রেখা আশেপাশে কোথাও নেই। নিম ডাল তার দৃষ্টিকে আড়াল করে ফেলেছে। সেই আড়ালের ওপাশ থেকে একটি মেয়েলি গলা শুনতে পেল গগন। আসবো?
তাড়াতাড়ি আসবো, আসবো আবার। পাশের ঘরে এবার ললিত বাবুর বউ এসেছিল। চলে যাওয়ার সময় ললিত বাবুর কি মনে পড়ায় বউকে ডাকছিল, ডেকে কি বলছিল। ললিত বাবুর বউ নিম গাছের আড়ালে গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল, আসবো, তাড়াতাড়ি আসবো আবার। ললিত বাবু চলে গেছে, অপারেশন থিয়েটার থেকে চলে গেছে। গগন এখন মাঝে মাঝে ললিত বাবুর বইয়ের গলায় শোনে, আসবো, তাড়াতাড়ি আসবো আবার। গগন দেখলো ছোট মামা উঠে দাঁড়িয়েছে। ছোট মামা যাওয়ার সময় হয়ে গেছে। এই শীতের পোশাক পরে কিন্তু আর নয়। গগন বলল, পাগল নাকি? আবার কি? অনেকদিন হলো তো, এবার বাড়ির ছেলে বাড়ি ফিরে যাব জানুয়ারিতে। কিন্তু বেশ, জানুয়ারিতেই। মাকে বলো আমি ভালো আছি, বাবাকেও বলো। নয়নকে তাহলে চিঠি দিস তুই? দেব। জানো ছোট মামা, নয়নের বউ আমায় চেনে, তোকে আমায় দেখেছে। আর কি, পালিত লেনে যখন থাকতাম তখন। আচ্ছা। ছোট মামা মাথা নাড়ল। নয়ন বেটা বুঝেছি, তখন থেকে বউ পছন্দ করে রেখেছিল। ছোট মামা হাসতে লাগলো। হাসি থামালো এক সময়। যেতে যেতে ছোট মামা ললিত বাবুর বইয়ের মতন বলল, আসবো আবার, তাড়াতাড়ি আসবো আবার। তারপর অন্ধকার, এই ঘর অন্ধকার হয়ে গেল। গগনের চোখের পাতা খুলল। বাইরে অন্ধকার নেমেছে। কাঁঠাল গাছের মতন মাথাও বেশ ঘন ও বুড়ন্ত অন্ধকার। বাতাসও আসছিল, অঘ্রাণে ঠান্ডা বাতাস। মিহি কুয়াশার মতন ধোঁয়া রেখা দেখা যাচ্ছিল অদূরে। গগনের শীত করছিল। কাছাকাছি একটা দেবালয় আছে, ঘন্টাও বাজছিল। গগনের আকাশে কয়েকটি তারা দেখতে দেখতে দেবালয়ের ঘন্টাও শুনল। প্রতি ঘন্টা এমন করেই বাজে যেন পায়ের শব্দ ক্রমশ দূরে চলে যাচ্ছে। গগন ভাবল, তার মনে হলো সে বোধহয় প্রত্যহ দূর থেকে দূরান্তেই সরে যাচ্ছে। চাকর এসেছে, হাতে লণ্ঠন। গগন ঘরের পায়ের দিকে ছোট বালতি বা টেবিল বাতি কেরোসিন নাড়াতে নাড়াতে বাতিটা জ্বেলে দিল চাকরটা। বাতিটা জ্বলছিল, ছোট্ট হলুদ বাতির মতন। চাকরটা চলে গেল। আসার সময় সেই গলার একটা ভেজানো গুনগুন নিয়ে এসেছিল, যাওয়ার সময় সেই ভজন সুর ফেলে গেল। বিছানার ওপরে উঠে বসলো গগন। বাইরে নতুন সার দেওয়া বাগান, বাতাসে গন্ধ আসছে, শীতও আসছে। অন্ধকারে এই গগনকে রোজকারের মতন দেখতে এসছে। দেখার সময় হয়ে গেল। এরাই তাকে দেখতে আসে, অত্যন্ত নিকটে, আত্মীয়দের মতন। ওই শীত, বাতাস, অন্ধকার, বিষণ্ণতা তার ঘরের বিছানায় পাশে এসে বসে। বাইরে থেকে আর একজন এমন সময়ও দেখতে আসে, ছোট ডাক্তারবাবু। তার সাইকেলের ঘন্টি বাজালেই গগন তৈরি থাকে। আজ এখন তিনি আসেননি, আসবেন। গগনের কপালে বুকে হাত দিল। তার জ্বর এসেছে। জ্বরটা গগনকে বিকালের রোদ ঝাঁকিয়ে দেখতে আসে। দেখতে এসে পাশে বসে থাকে। মাঝরাত্রে গগন ঘুমের মধ্যে চলে যায়। চোখ জ্বালা করছিল গগনের, জিভে বিষ স্বাদ লাগছিল, মাথা ধরেছে। জানালার বাইরে হাত বাড়াতে ইচ্ছা করলো গগনের। ব্যথা ব্যথা লাগছিল সর্বাঙ্গে। শীতও করছিল বলে গগন আর হাত বাড়ালো না। বাইরে হাত বাড়ানো গেল না বলে গগন ভেতরে হাত রাখলো। কম্বলের তলায় জামার ওপরে হাত রেখে বুকের তাপ ও কষ্ট অনুভব করতে লাগলো। মাটিতে যেরকম গাছ, মাটির তলায় যেমন শেকড়, গগনেরও মনে হলো তার বুকের তলায় সেরকম কষ্টের বহু পদার্থ মিশ্রিত হয়ে আছে। এই বোধহয় একটি বৃক্ষের মতন অজস্র অদৃশ্য শিকড় দিয়ে সেই কষ্টকে শোষিত বাধিত হয়েছে। কেননা গগন বুঝতে পারল না
এই হৃদয়ে এত কষ্ট থাকে, এত অভাব, বেদনা কেন অধিক, সুখ কম? পৃথিবীতে জলের ভাগ বেশি মতন প্রাপ্য দুঃখ সুখ ঈশ্বর কেন সৃষ্টি করেছিল? গগন তার এই চিন্তাকে বেশ শিথিল ও জড়ালো আচ্ছন্ন বলে মনে করার সত্ত্বেও ভাবতে লাগল, তার দুঃখকে সে কেমন করে সহ্য করতে পারছে। তার মনে হলো প্রত্যহ গগন এই চিন্তা করে, সে বড় শূন্যতা, তার গগনে সূর্য অথবা চন্দ্র ও নক্ষত্রের দল নেই। ছোট ডাক্তারবাবু সাইকেলের ঘন্টি বাজালো। গগন বুঝতে পারল এবার ছোট ডাক্তারবাবু ঘরে এবার ঘুরে যাবেন। বড় ভালো লোক, বড় সুন্দর মানুষ, কখনো নিরাশ করেন না, বলেন, বা চমৎকার, আজই তো বেশ ভালোই দেখছি, খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করছো তুমি। গগন বিছানায় শুয়ে পড়ল, কম্বলটা গলা পর্যন্ত টেনে নিল। সাইকেলের ঘন্টি আবার পেল শুনতে। শুনে গগনের নয়নের বউয়ের কথা মনে করতে পারল। নয়নের বউ গগন পালিত লেনে সাইকেল চড়া শিখাতে গিয়ে পড়ে যেতে দেখেছিল। লজ্জাও পেয়ে গগন যখন নয়নের বউকে দেখেছে এমনভাবে, কল্পনায় সাইকেলের পিঠে লাফ মেরে চেপে বসল, তারপর প্যাডেল ঘোরাতে লাগলো। না, গগন পারল না। গগন বালিশের মাথার এক পাশে হাত বাড়িয়েতে গিয়ে তার রুমাল স্পর্শ করতে পারল। রুমালের পাশে এবেকার একটা পুরানো মাসিক পত্রিকা। গগন পত্রিকাকে কতবার জানলার বাইরে ফেলে দিতে চেয়েছিল, পারেনি। ওর মধ্যে নয়ন আছে, নয়নের বউ, বাবা, মা, লড্ডু, ছোট মামা, শুধু গগন নেই। গগন এই ঘরেই আছে, এখানেই থাকবে গগন। শীতেও আসবে, শীতও যাবে। আবার গগন জানে তার ছোট মামাও নেই, তার ছোট মামা তাকে শীতের পর নিয়ে যেতে আসবে না। গগন চোখ বুঝতে বুঝতে নয়নের কথা ভাবল। নয়ন থাকলেও গগনের পরম দুঃখীর মতো মনোভাব হল।